অফিস থেকে বাসায় ফিরে বেশ কয়েকবার কলিং বেল প্রেস করার পরেও যখন আমার স্ত্রী দরজা খুলল না, তখন পকেটে থাকা বাসার অতিরিক্ত চাবি দিয়ে আমি দরজা খুলে বাসায় প্রবেশ করলাম। আমার কাছে বাসার চাবি থাকা সত্ত্বেও আমি সব সময় কলিং বেল দেই, কারণ সারাদিন অফিস শেষে ক্লান্ত শরীরে যখন দেখি আমার স্ত্রী মিতু দৌড়ে এসে দরজা খুলে দেয়, একটা মিষ্টি হাসি দেয়, তখন যেন সারাদিনের সকল ক্লান্তি নিমিষেই হাওয়ায় মিলিয়ে যায়। আমি অফিস থেকে ফেরার সময় প্রতিদিনই ওর জন্য উপহার হিসেবে কিছু নিয়ে আসি, সেটা যতটাই ক্ষুদ্র হোক না কেন। অনেক সময় আমি অফিস থেকে ফিরে কলিং বেল দেওয়ার আগেই মিতু দরজা খুলে আমার দিকে 2 হাত বাড়িয়ে দেয়। আমি সামান্য 2 টাকার একটা চকলেট দিলেও সে খুশি হয়ে যায়। আমি তার চোখে মুখে রাজ্য জয়ের আনন্দ দেখতে পাই। আর আমিও অফিস শেষে কোথাও গিয়ে সময় নষ্ট না করে সোজা বাসায় ফিরে আসি, কারণ আমি জানি কেউ একজন আমার অপেক্ষায় সারা দিন ঘড়ির সামনে বসে থাকে। কখন আমি ফিরবো সেই অপেক্ষায়। বিকেল হতে না হতেই বেলকনিতে এসে দাঁড়িয়ে থাকে। আমাকে দেখা মাত্রই এক ছুটে রুমে গিয়ে কাজল মাখবে। ব্যস্ত হাতে তাড়াহুড়ো করে কাজল মাখতে গিয়ে চোখের আশেপাশে লেপ্টে যায়। সে এক অদ্ভুত কাণ্ড। ও জানে যে কাজল আমার পছন্দ, আর তাই এমন আয়োজন। অথচ ও চাইলে কিন্তু আগে থেকে কাজল মেখে পরিপাটি হয়ে থাকতে পারে। কিন্তু সত্যি বলতে আমার কাছে চঞ্চল চড়ুই পাখির মতো মিতুর এমন কার্যকলাপ বেশ ভালো লাগে, কারণ আগে থেকে সেজেগুজে থাকার থেকে কেবলমাত্র আমাকে দেখেই তার শাস্তি চাওয়ার ব্যাপারটা বেশ উপভোগ করি। কিন্তু মিতুর আজ কি হলো? আমার অপেক্ষায় থেকে দরজা খুলতে ছুটে এলো না। অন্যদিন শুধুমাত্র চকলেট পেয়ে যে মেয়ে খুশি হয়ে যায়, আজ সে নতুন শাড়ি আর একগুচ্ছ ফুল দেখেও এমন মনমরা হয়ে আছে কেন? মিতু বিছানার এক কোনায় জড়সড় হয়ে বসে কাঁপছে। মিতুকে এমন চুপচাপ হয়ে থাকতে দেখে কোনো এক অজানা ভয় আমার বুকের ভেতরটা যেন খামছে ধরল। খুব ভয় পেয়ে গেলাম আমি। কি করব বুঝতে না পেরে মিতুকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে আমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে আমি প্রায় কাঁদো কাঁদো স্বরে বললাম, মিতু, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? তুমি এমন কাঁপছো কেন? আমি তো তোমার সাথেই আছি। কি হয়েছে আমাকে বলো, আমি সব কিছু ঠিক করে দেব। এক নিঃশ্বাসে কথাগুলো বললাম। মিতু তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, একটু আগেই গ্রাম থেকে আমার চিঠি এসেছে। আমার বাবা আর নেই। এরপর কেটে গেল 25 বছর। গতকাল আমার একমাত্র মেয়ের বিয়ে দিয়ে আমি আর মিতু আবারও একা হয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি মিতু আজও সেদিনের মতো জড়সড় হয়ে বসে আছে আর কাঁপছে। আজ আমার শ্বশুরের 25তম মৃত্যুবার্ষিকী। আমি আজও সেদিনের মতো মিতুকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে উষ্ণ চুম্বন দিয়ে বললাম, মন খারাপ করো না, আমি আছি তোমার পাশে। মিতু আস্তে আস্তে স্বাভাবিক হলো। তারপর আলমারিতে থাকা ড্রয়ার থেকে একটা মোটা পুরাতন নোটবুক আমার দিকে এগিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। অনেক বছর ধরে আমি মিতুকে এই নোটবুক লিখতে দেখছি, তারপর সেটা আলমারিতে রাখতেও দেখেছি, কিন্তু আমি কখনো সেটা ধরিনি, কারণ আমার মনে হয়েছিল এটা যদি সে আমাকে দেখাতে চায় তবে সে ঠিকই একদিন দেখাবে। আজকের এই দিনটার অপেক্ষায় আমি অনেকগুলো বছর পাড়ি দিয়েছি। অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত দিন এলো। খুব আগ্রহের সঙ্গে আমি নোটবুকের প্রথম পৃষ্ঠা পড়তে শুরু করলাম। প্রথম পৃষ্ঠার তারিখটা আজ থেকে 27 বছর আগের। সেখানে লেখা 14/2/1996। কাব্য, আমাকে আপনি মাফ করে দিবেন। মানুষ হিসেবে আপনি অনেক ভালো, স্বামী হিসেবেও নিঃসন্দেহে আপনি সেরা, কিন্তু আমি হয়তো আপনার যোগ্য নই। আপনার সঙ্গে আমার বিয়েটা বাবা মায়ের ইচ্ছেতে হয়েছে। আপনারা আমাকে দেখতে এসে পছন্দ করে নিয়েছেন, আর তারপর সব কিছু এত দ্রুতই হয়েছে যে আমি বিয়ের আগে পালাতে পারিনি। আমি বাবাকে জানিয়েছিলাম আমি আদনানকে ভালোবাসি, কিন্তু তারা আমার কোনো কথাই শুনেনি। আমার মতের বিরুদ্ধে এক প্রকার জোর করেই আপনার সঙ্গে আমার বিয়েটা হয়েছে। বিয়েটা এত দ্রুতই হয় যে আমি আপনাকে কিছুই জানাতে পারিনি। আপনার মা খুবই চমৎকার একজন মানুষ।
আমাকে নিজের মেয়ের মতোই স্নেহ করেন। আপনাদের মনে এভাবে কষ্ট দিতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব বলুন? আমি যে বুঝতে শেখার পর থেকেই আদনানকে ভালোবাসি। আপনি যতক্ষণ এই চিঠিটা পড়ছেন ততক্ষণে আমি আপনার বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছি। আমাকে খুঁজতে চেষ্টা করে অযথা সময় নষ্ট করবেন না। আমি সময় মতো আপনার নিকট ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আর পারলে আমাকে ক্ষমা করে দেবেন, যদিও আমি ক্ষমার অযোগ্য। ইতি মিতু। চিঠিটা পড়ে আমি এক মুহূর্তের জন্য বাকশূন্য হয়ে পড়ি। তাহলে মিতুর সঙ্গে যে আমি এতগুলো বছর সংসার করেছি, এসবে কি মিথ্যা? সে তো আমাকে বহু বছর আগেই ছেড়ে দিতে চেয়েছিল। তাহলে সেদিন সে কেন গেল না? তবে কি এখনও সে তার প্রাক্তন প্রেমিককে ভুলতে পারেনি? এতগুলো বছর আমার প্রতি তার যে নিখাদ ভালোবাসা দেখে এসেছি, তবে কি সবই মিথ্যে? আমার দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা। পরবর্তী পৃষ্ঠায় কি লেখা আছে তা না জানা পর্যন্ত যেন আমার নিস্তার নেই। আমি দ্রুত নোটবুকের পৃষ্ঠা উল্টালাম এবং দ্বিতীয় পৃষ্ঠার তারিখটা দেখেই চমকে উঠলাম। এই তারিখটা যে আমি কখনোই ভুলব না। তারিখটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় কিংবা সবচেয়ে দুঃখের দিন ছিল। 17/2/1997। ভেবেছিলাম আপনাদের ফাঁকি দিয়ে আমি আদনানের হাত ধরে পালিয়ে যাব। সব কিছু ঠিকঠাকই ছিল। বাসার নিচে আদনান আমার জন্য বেবি ট্যাক্সি নিয়ে অপেক্ষা করছিল। কিন্তু আমি বাসা থেকে বের হওয়ার ঠিক মিনিট 5 আগে আপনার মা আমাকে ওনার রুমে ডাকেন। গত 2 দিন ধরে উনি বেশ অসুস্থ। বিছানা ছেড়ে উঠবার মতো শক্তি নেই। আমাকে পাশে বসিয়ে ইশারায় মাথা নিচু করতে বললেন। আমি মাথা নিচু করতেই আপনার মা কাঁপা কাঁপা হাতে আমার মাথায় হাত বুলিয়ে দেন। তারপর কপালে একটা স্নেহময় চুমু দিয়ে আমার একটা হাত উনি বুকের সঙ্গে শরীরের সর্বশক্তি দিয়ে চেপে ধরেন। ওনার হাতগুলো কাঁপছিল। খুব মৃদু স্বরে আমাকে বলেন, জানো বৌমা, আমার ছেলেটা বড্ড একা, খুব অবহেলা আর অনাদরে বড় হয়েছে। আমি তখন 8 মাসের অন্তঃসত্ত্বা। জীবনে প্রথম মা হওয়ার সে কি অনুভূতি তোমাকে আমি বোঝাতে পারবো না। হয়তো একদিন সেই অনুভূতিটা তুমিও অনুভব করতে পারবে। তার উপরে বংশের প্রথম সন্তান। শ্বশুরবাড়িতে সবসময়ই একটা উৎসব লেগে থাকতো। সবাই আমার অনেক খেয়াল রাখতো। ঘরে কোনো কাজই আমাকে করতে দিত না। সবার মুখে একটাই কথা, বৌমা, ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান সুস্থ হওয়া চাই। তুমি সুস্থ থাকলে আমাদের নতুন অতিথিও সুস্থ থাকবে। সেদিন বিকেল থেকে আকাশ বেশ মেঘলা ছিল। সন্ধ্যার পর থেকেই শুরু হয় ব্যাপক ঝড় বৃষ্টি আর ঘন ঘন বিকট শব্দে বজ্রপাত। প্রতিবার বজ্রপাতের শব্দে আমি অজানা এক ভয়ে শিউরে উঠছিলাম। কারণ ওর বাবা তখন জমিতে গিয়েছিলেন ক্ষেতের আইল বাঁধতে, যেন বৃষ্টির পানি জমে ফসলের কোনো ক্ষতি না হয়। ঘণ্টাখানিক পরে ঝড় বৃষ্টি থেমে পরিবেশ শান্ত হয়ে আসে, ভয়ঙ্কর শান্ত। এশার আজানের পরে দূর থেকে ভেসে আসে কুকুরের কান্নার শব্দ। আমার বুকের ভিতর কেন জানি খসখস করছিল। এরই মধ্যে আমার তলপেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। আমার চিৎকারের শব্দ শুনে বাড়ির সবাই দৌড়ে আসে। কিছুক্ষণ পরে আমার একটি ছেলে সন্তান হয়, আমার নারীছেঁড়া ধন। আমি যখন আমার ছেলেকে প্রথমবারের মতো স্পর্শ করলাম, কোলে নিলাম, ঠিক তখনই উঠান থেকে কে জানি চিৎকার করে জানালো আমার স্বামী আর বেঁচে নেই। ঝড় বৃষ্টির মধ্যে ক্ষেতের আইল বাঁধার সময় বজ্রপাতে জীবনে প্রথম মা হওয়ার অনুভূতি, সন্তানকে প্রথমবার স্পর্শ করা এবং একই সাথে স্বামীকে হারানোর মৃত্যু শোক, সব কিছু কেমন যেন আমার জীবনকে লণ্ডভণ্ড করে দিল। সৃষ্টিকর্তা যেন মুহূর্তেই আমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিলেন। আমার বয়স তখন মাত্র 21 বছর। এত অল্প বয়সে এমন তীব্র মানসিক চাপ আমি খুব বেশিক্ষণ সইতে পারলাম না। সেন্সলেস হয়ে গেলাম। আমার শ্বশুর বাড়ির সবাইকে অনেক ভালোবাসতো, কিন্তু যার জন্য এই বাড়িতে আসা সেই যদি না থাকে তবে আর এখানে থাকবো কার ভরসায়। আর অন্যদিকে আমার বাপের বাড়ি থেকেও ঘন ঘন লোক পাঠাচ্ছিল আমাকে নেওয়ার জন্য। শেষমেশ এই বাড়ির মায়া ত্যাগ করে একদিন খুব সকালে রওনা হলাম বাপের বাড়ি। আমার ছেলের বয়স তখন 7 মাস। ওর বাবা পড়ালেখা খুব বেশি না জানলেও
অনেক ভালো কবিতা বলতে পারতেন। যখন তিনি বেঁচে ছিলেন রাতে ঘুমানোর সময়ে আমাকে কবিতা শোনাতেন। আমি মুগ্ধ হয়ে শুনতাম, কখনো লজ্জায় মুখ লুকাতাম। ওনার কবিতার প্রতি ভালোবাসা দেখে আমি ছেলের নাম রাখলাম কাব্য। ওর চোখ, কান, নাক, হাতের গড়ন সব কিছু হয়েছে একদম ওর বাবার মতো। ধীরে ধীরে কাব্য বড় হতে লাগলো, একটু আধটু কথা বলতে শিখেছে। সারাদিন ওকে নিয়ে ব্যস্ত থাকতাম, বেশ ভালোই দিন যাচ্ছিল। কিন্তু আমি যে অভাগা, এই সুখ আমার কপালে খুব বেশি দিন স্থায়ী হলো না। বাড়ির আশেপাশের মানুষজন আমাকে নিয়ে নানা রকম কথা ছড়াতে লাগলো। একদিন সকালে বাবা এসে জানালো আমার জন্য তারা ছেলে দেখেছে। তার বউ মারা গিয়েছে, 8 বছর বয়সী একটা ছেলে আছে। আমি সাফ জানিয়ে দিলাম যে আমি যতদিন বেঁচে আছি আর বিয়ে করব না। জীবনের বাকিটা দিন আমি আমার ছেলেকে নিয়েই থাকতে চাই। কিন্তু বাড়ির কেউ আমার কথা শুনতে রাজি নয়। তাদের ভাষ্য মতে সমাজে একটা মেয়ে স্বামী ছাড়া থাকতে পারে না, আর আমিও তাদের কথা শুনতে রাজি ছিলাম না। তাই একদিন খুব সকালে কাউকে কিছু না জানিয়ে আমার 1.5 বছর বয়সী ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে এলাম। হাতে তেমন টাকা পয়সাও ছিল না, আর তাই ছেলেকে নিয়ে খুলনার খালিশপুরে ছোট্ট একটা হাউজিং বাসায় উঠলাম। ওর বাবার দিয়ে যাওয়া শেষ স্মৃতিচিহ্ন একজোড়া হাতের বালা ছিল আমার কাছে। টাকার প্রয়োজনে সেটা বিক্রি করে দিয়ে মা ছেলে দিনপাতি করতে লাগলাম। এরই মধ্যে কপাল জোরে ছোট বাচ্চাদের পড়ানোর সুযোগ পেলাম পাশের বড় মাঠের কোণের খুপড়ির মতন ঘরে। মাসখানেক বাদে সেটা প্রাইমারি স্কুল হয়ে যায়। তারপর সেখানে চাকরি হয়ে যায়। বেতন অল্প ছিল, কিন্তু তাতে মা ছেলের ভালোভাবেই দিন পার হয়ে যেত। কিন্তু ছেলেকে একদমই সময় দিতে পারতাম না, কারণ সারাদিন বাচ্চাদের পড়ানোর পরে বাসায় ফিরে সেলাইয়ের কাজ করতাম। ওর ছোটবেলাটা খুব কষ্টেই কেটেছে। না পেয়েছে বাবার স্নেহ, না পেয়েছে দাদা দাদি নানা নানির ভালোবাসা, আর মা থেকেও মায়ের আদরটাও পায়নি ঠিকমতো। কাব্য যখন আরেকটু বড় হলো, ক্লাস 3-তে পড়ে, একদিন স্কুল থেকে ফিরে আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, সবার বাবারা স্কুল ছুটির পরে এসে চকলেট কিনে দেয়, সাইকেলে করে নিয়ে যায়, কিন্তু আমার বাবা কখনো আসে না কেন? সেদিন ছোট্ট কাব্যকে আমি কোনো উত্তর দিতে পারিনি। ওর বাবার কথা শুনলে আমি কেমন যেন বরফের মতো জমে শক্ত হয়ে যেতাম, কোনো কথা বলতে পারতাম না। পরপর কয়েকদিন স্কুল থেকে ফিরেই ও একই প্রশ্ন করত। একদিন হুট করে খুব রাগ হয়ে গেল। শীতের সন্ধ্যা, আমি পিঠা বানাচ্ছিলাম, আর ও বারবার একই প্রশ্ন করছিল। আমি রাগ সামলাতে না পেরে হাতা থাকা পিতলের খুন্তি দিয়ে ওর পিঠে আঘাত করি, কিন্তু সেটা ভুলবশত গিয়ে ওর কপালে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে কপাল ফেটে গল গল করে রক্ত গড়িয়ে পড়ে। জীবনে এটাই ছিল ওকে আমার প্রথম এবং শেষ মায়ের দেওয়া। সেদিন রাতে ওকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমি অনেক কেঁদেছিলাম। ও কি বুঝেছিল জানি না, কিন্তু হাতের ছোট্ট আঙ্গুলগুলো দিয়ে আমার চোখের পানি মুছে দিয়েছিল আর বলেছিল, মা, তুমি আর কেঁদো না, তুমি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। আমি আর কখনো তোমাকে এই প্রশ্ন করব না। এই দেখো, আমি মাথা ছুঁয়ে বলছি, সত্যি আর এই প্রশ্ন করব না। সেদিনের পর থেকে সত্যি সত্যি ও আর কখনোই আমার কাছে ওর বাবার কথা জানতে চায়নি, কিন্তু আমি ওর কথা রাখতে পারিনি। আমি এরপর কত কেঁদেছি তার হিসাব নেই, কিন্তু কখনো ওর সামনে আর কাঁদিনি। জীবনে ওর শখ আহ্লাদও আমি কখনো পূরণ করতে পারিনি। মেট্রিক পরীক্ষার সময় আমার কাছে আবদারের সুরে বলেছিল, মা, একটা হাত ঘড়ি হলে ভালো হতো, লেখার সময় হাতে ঘড়ি থাকলে সুবিধা হয়। আমি সেদিন নীরব ছিলাম। হয়তো সেদিনও আমার নীরব থাকার ভাষা বুঝে গিয়েছিল, তাই আর দ্বিতীয়বার কিছু বলেনি। এরপরও নিজেই টুকটাক কাজ করত। তারপর তো পড়াশোনা শেষ করার পরে চাকরিও পেয়ে গেল। জীবনে আমি ওর কোনো আবদার পূরণ করতে না পারলেও ও ঠিকই সব সময় আমার আবদার পূরণ করে গিয়েছে। আমার কখনো কোনো কিছুর প্রয়োজন হলে মুখ ফুটে ওকে বলাও লাগতো না। ও কিভাবে জানি বুঝে ফেলতো। এই পর্যন্ত বলার পরে আপনার মায়ের গলা কেমন জানি আটকে আসে। তারপর কিছুক্ষণ দম নিয়ে আবারও বলতে শুরু করেন, জানো বৌমা, আমাদের সবার জীবনে কিছু কিছু না বলা কথা থাকে, যেগুলো আমরা কখনো কাউকে বলতে পারি না, কিন্তু খুব ইচ্ছে করে কথাগুলো কাউকে বলবার।
কিন্তু তার জন্য আমরা সঠিক মানুষ খুঁজে পাই না, কারণ সব কথা সবাইকে বলা যায় না, আর বললেও বোঝানো যায় না। এই বলতে না পারা কথাগুলো দলা পাকিয়ে গলার মাঝখানে আটকে থাকে, বুক বার হয়ে আসে, আর একেই বলে মানসিক যন্ত্রণা। জীবনে চলার পথে তুমিও এমন কিছুর সম্মুখীন হবে, কিন্তু কখনো ধৈর্য হারা হবে না। যতদিন পর্যন্ত কাউকে বলতে পারবা না, ততদিন ডায়েরিতে নিজের বলতে না পারা কথাগুলো লিখে রাখবা, দেখবা মানসিক শান্তি পাবে। এতদিন ধরে আমিও ডায়েরির পাতায় অজস্র বলতে না পারা কথাগুলো লিখে রেখেছি, তুমি চাইলে পড়তে পারো। এরপর উনি শাড়ির আঁচলে সযত্নে বেঁধে রাখা বাড়ির চাবিগুলো আমার হাতে তুলে দিয়ে বলেন, বৌমা, আমার সময় ফুরিয়ে এসেছে। এখন এই বাড়ির দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। তোমাকে আমি ছেলের বউ হিসেবে নয়, বরং একজন হতভাগী মা হিসেবে অনুরোধ করছি। আমি কখনোই আমার ছেলের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারিনি। আমার হয়ে তুমি ওর চাওয়া পাওয়াগুলো পূরণ করে সবসময় ওর পাশে থেকো, থাকবে তো? আপনার মায়ের প্রশ্নের আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমি তো তখন ব্যস্ত ছিলাম আপনাদের সবাইকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমার ভালোবাসার মানুষের হাত ধরে দূরে কোথাও চলে যাওয়ার জন্য। নিচে আদনান তখনও আমার জন্য অপেক্ষা করছে, আর আমি অধীর হয়ে অপেক্ষা করছি কখন আপনার মায়ের কথা শেষ হবে, আর কখন আমি মুক্ত হতে পারবো। এরপর বেশ কিছুক্ষণ নীরবতার পরে হঠাৎ আপনার মায়ের নিঃশ্বাস ঘন হতে থাকে। বাইরে অনেক শীত আর প্রচুর কুয়াশা, কোথাও কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, আর আপনিও বাড়িতে নেই। শেষমেশ আদনানের নিয়ে আসা ভেবে ট্যাক্সিতে করেই আমি মাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হই। দেখেছেন আমাদের জীবন কত অদ্ভুত। কিছুক্ষণ আগেও ভেবেছিলাম এই বেবি ট্যাক্সিতে করে আমি পালিয়ে যাব আদনানের সঙ্গে, মুক্তি পাবো আপনাদের থেকে। অথচ সেই বেবি ট্যাক্সি আজ আমাকে আপনাদের সঙ্গে আরও ওতপ্রোতভাবে জড়িয়ে দিল। হাসপাতাল পর্যন্ত যাওয়ার আগে মা আমার কাঁধে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। উনি শেষ নিঃশ্বাস ছাড়ার পূর্বে আমার কানের কাছে বিড়বিড় করে কেবলমাত্র একটা কথাই বলছিলেন, বৌমা, আমার ছেলেটা বড্ড একা, তুমি ওর খেয়াল রেখো, ওকে আগলে রেখো, কখনো ওকে ছেড়ে যেও না। দেখবা তুমি ওকে যতটা ভালোবাসা দেবে, ও তোমাকে সেটা দ্বিগুণ করে ফেরত দেবে। তুমি কখনো ওকে ছেড়ে যেও না, ওকে ছেড়ে যেও না। এটাই ছিল শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আপনার মায়ের বলা শেষ কথা। আমি তখনও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আমি ওনাকে কথা দিতে পারছিলাম না, কারণ আমি তো স্বপ্ন দেখছি আদনানকে নিয়ে, আমার ভালোবাসার মানুষকে নিয়ে। আমি এখনও জানি না আমি কি করব। শুধু এটুকুই বলবো, আমাকে মাফ করে দিয়েন, কারণ আপনারা আমাকে অনেক বিশ্বাস করেন, আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন, কিন্তু আমি সেটার যোগ্য নই। ইতি, মিতু। নোটবুকে লেখা দ্বিতীয় চিঠিটা পড়ে আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। আমার অনুভূতি বোতা হয়ে এসেছে, কিন্তু তবুও কাঁপা কাঁপা হাতে নোটবুকের পরের পৃষ্ঠা উল্টালাম। পরের পৃষ্ঠার প্রথম লাইন পড়ে আমি আরও অবাক হলাম, কারণ এতদিন আমি নিজেকে দুঃখী মনে করতাম, কিন্তু এর পরের পৃষ্ঠা পড়ার পরে মনে হলো মিতু আমার থেকেও দুঃখী মানুষ।